আসুন আজ আমরা ডুব দিয়ে পশ্চিমবঙ্গের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকার রাজনৈতিক গভীরে ফালাকাটার সমীকরণ, তার পেছনের কৌশল আর সাধারণ মানুষের চাওয়া পাওয়া এই সব কিছুই আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব। শুরুতেই চলুন দেখিনি আমরা ঠিক কোন জায়গার কথা বলছি। এই যে দেখুন, উত্তরবঙ্গের মানচিত্রে যে জায়গাটা হাইলাইট করা, এটাই হলো ফালাকাটা। এই এলাকাটিকে আমরা একটা কেস স্টাডি হিসেবে ব্যবহার করে একদম তৃণমূল স্তরের রাজনীতিটা বোঝার চেষ্টা করব। একটা কথা আছে, প্রত্যেকটা নির্বাচন আসলে সেই মাটির ভবিষ্যতের কথা বলে, আর এটাই আমাদের আজকের আলোচনার মূল সুর। রাজনীতি তো আসলে মাটি আর মানুষের সম্পর্ক নিয়েই, তাদের জমি, তাদের জীবিকা, তাদের ভবিষ্যৎ সবকিছুই এর সঙ্গে জড়িয়ে। এই পুরো আলোচনাটাকে আমরা ৬টা ভাগে সাজিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। প্রথমে আমরা বুঝব ফালাকাটার স্পন্দন, তারপর দেখব মাটির সংকেত, খতিয়ে দেখব জনগণের ক্ষোভের কারণগুলো, আলোচনা করব শাসনের রূপরেখা নিয়ে, জানব জনগণের প্রতি কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এবং সবশেষে দেখব আস্থা অর্জনের পথটা ঠিক কী। বেশ, তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, ফালাকাটার স্পন্দন, মানে এখানকার জমি, অর্থনীতি আর এখানকার মানুষদের আর্থসামাজিক অবস্থাটা ঠিক কেমন সেটা একটু বোঝার চেষ্টা করি। ফালাকাটা জায়গাটা ঠিক কেমন একটু ভাবুন। উত্তরবঙ্গের এই বিধানসভা কেন্দ্রটি তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য সংরক্ষিত। এখানকার বেশিরভাগ মানুষের জীবন চলে চা বাগানের ওপর নির্ভর করে, যেখানে দৈনিক মজুরি মাত্র ২৫০ টাকার আশেপাশে। পরিকাঠামোর অভাব তো বহুদিনের, তার ওপর ডুডুয়া আর মুজুনাই নদীর বন্যা প্রতি বছর সব ভাসিয়ে নিয়ে যায়। আর হাতে কাজ নেই বলে এখানকার বহু তরুণকে পেটের টানে বাইরে চলে যেতে হয়। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, মানে মাটির সংকেত। দেখুন, অনেক সময় কিছু সাধারণ সংখ্যায় কিন্তু আসল গল্পটা বলে দেয়। চলুন দেখি ফালাকাটার কিছু সংখ্যা আমাদের কি বলছে। ৩,৯৯০, ভাবা যায়? মাত্র এই কটা ভোটের ব্যবধান ২০২১-এর নির্বাচনে জয় পরাজয় ঠিক করে দিয়েছিল। এই সামান্য ফারাকটাই বুঝিয়ে দেয় এখানকার লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি, প্রত্যেকটা ভোট এখানে কতটা মূল্যবান। এবার আর একটা সংখ্যা দেখুন, ৭৫ কোটি টাকা। এটা কিসের টাকা জানেন? এটা হলো মনরেগা প্রকল্পে কাজ করা শ্রমিকদের বকেয়া মজুরির আনুমানিক পরিমাণ। গ্রামের মানুষের হাতে কাজ দেওয়ার একটা সরকারি প্রকল্প, অথচ সেই টাকাটাই যখন আটকে থাকে তখন মানুষের দুর্দশা আর ক্ষোভ কোথায় গিয়ে পৌঁছয় তা সহজেই অনুমেয়। যে কোনো রাজনৈতিক সমীকরণ বুঝতে হলে সেখানকার জনবিন্যাস বোঝাটা খুব জরুরি। ফালাকাটায় দেখুন, তপশিলি জাতির মানুষজন প্রায় ৪০.৭%, তপশিলি উপজাতির প্রায় ১৫.৯%, আর মুসলিম জনসংখ্যা ১৫.৮%-এর কাছাকাছি। এই সংখ্যাগুলো ভোটের প্যাটার্ন এবং যে কোনো দলের রণকৌশল বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এই সংখ্যাগুলো যখন আমরা দেখি তখন একটা কথা মনে রাখা দরকার, প্রত্যেকটা সংখ্যা, প্রত্যেকটা শতাংশের পিছনে আছেন এক একজন মানুষ। তাদের সম্মান, তাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখাটা একটা সাংবিধানিক দায়িত্ব। আমাদের আলোচনা যেন সব সময় সেই সম্মানের চৌহদ্দির মধ্যেই থাকে। এই টেবিলটা দেখুন, কি সাংঘাতিক একটা পরিবর্তন! ২০১৬ থেকে ২১-এর মধ্যে পুরো রাজনৈতিক চালচিত্রটাই যেন ওলটপালট হয়ে গেছে। বিজেপির ভোট শেয়ার এক লাফে ৩১%-এরও বেশি বেড়েছে, আর অন্যদিকে এক সময়কর শক্তিশালী সিপিআইএমের ভোট প্রায় নেই বললেই চলে। এটা খুব স্পষ্ট ইঙ্গিত দেয় যে বামফ্রন্টের ভোট ব্যাংকে একটা বড় ধস নেমেছে এবং সেই ভোট একটা বিশেষ দিকে চলে গিয়েছে। তো প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা বদল, এই যে মানুষের মনে এত ক্ষোভ, এটা কেন? চলুন এর কারণগুলো একটু গভীরে গিয়ে খুঁড়ে দেখি। ঠিক কোন কোন বিষয়গুলো মানুষের মনে অসন্তোষ তৈরি করছে? এই কাটমানি ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে সেটা একটু সহজ করে বোঝা যাক। ধরুন সরকার আপনার জন্য একটা প্রকল্পে টাকা পাঠাল। অভিযোগ হলো সেই টাকার সরাসরি আপনার কাছে পৌঁছানোর আগেই মাঝপথে কেউ আটকে দিচ্ছে, আর শেষে যখন আপনি টাকাটা হাতে পাচ্ছেন তখন দেখছেন তার থেকে ১০-১৫ হাজার টাকা গায়েব। এর ফল কি হয়? সরকারি ব্যবস্থার উপর থেকে মানুষের ভরসাটাই উঠে যায়। তো মানুষের এই জমে থাকা ক্ষোভের মূল কারণগুলো কি কি যদি এক এক করে দেখি? প্রথমত, সরকারি প্রকল্পের দুর্নীতি। দ্বিতীয়ত, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, যেখানে প্রায় ২৬,০০০ চাকরি বাতিল হয়ে যায়। তৃতীয়ত,
2021-এর ভোটের পর হিংসার যে স্মৃতি সেটা এখনও টাটকা। এর সাথে আছে যুবকদের জন্য চাকরির অভাব, উদ্বাস্তু মানুষদের জন্য সিএএ চালু হতে দেরি হওয়া নিয়ে হতাশা, আর ভাঙাচোরা রাস্তাঘাট বা বন্যা নিয়ন্ত্রণের মতো পরিকাঠামোর বেহাল দশা। বেশ, সমস্যাগুলো তো বোঝা গেল, কিন্তু সমাধানটা কি? এখানেই আসছে শাসনের রূপরেখার প্রসঙ্গ। মানুষের এই অভিযোগগুলো মেটানোর জন্য একটা চতুর্মুখী কৌশলের কথা বলা হচ্ছে। আসুন দেখি সে কৌশলটা আসলে কি। এই কৌশলটার একটা বেশ ইন্টারেস্টিং নাম দেয়া হয়েছে, চতুর্মুখ মতবাদ। এর 4টে দিক আছে, আর প্রত্যেকটা দিককে এক একজন দেবদেবীর প্রতীকের সাথে জোড়া হয়েছে। যেমন শিবের ধ্বংসের রূপক দিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, বিষ্ণুর স্থিতিশীলতার প্রতীক দিয়ে ভালো শাসন আর আইন শৃঙ্খলার প্রতিশ্রুতি, ব্রহ্মার সৃষ্টির প্রতীক দিয়ে প্রচারের নতুন প্রযুক্তি ব্যবহার, আর দুর্গার সুরক্ষার প্রতীক দিয়ে নারী ও উদ্বাস্তুদের অধিকার রক্ষার অঙ্গীকার। এই যে বড় বড় কৌশলের কথা বলা হলো, এগুলো তো কাগজে কলমে, কিন্তু সাধারণ মানুষের জীবনে এর প্রভাবটা কি? চলুন দেখি এই কৌশলকে কিভাবে বাস্তব কাজে প্রতিশ্রুতিতে বদলে ফেলার পরিকল্পনা করা হয়েছে। এখানে দেখুন, বেশ কিছু নির্দিষ্ট প্রতিশ্রুতির কথা বলা আছে। যেমন রাস্তার জন্য 59 কোটি টাকা খরচ করে 80 কিলোমিটার নতুন রাস্তা তৈরি, শিল্পের উন্নতির জন্য 14 কোটি টাকায় সংযোগকারী রাস্তা নির্মাণ, আর প্রায় 1.25 কোটি টাকা দিয়ে বাঁধ আর নদী বাঁধ সারিয়ে প্রায় 20,000 মানুষের জীবন বাঁচানো। এর পাশাপাশি 2026-এর মধ্যে প্রত্যেক বাড়িতে কলের জল আর পাকা বাড়ির প্রতিশ্রুতিও রয়েছে। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, জনগণের আস্থা অর্জনের পথ। দেখুন, কাগজে কলমে দারুণ পরিকল্পনা বানানো যায়, কিন্তু আসল পরীক্ষা তো মাটির ওপর। প্ল্যানিং থেকে ডেলিভারি, এই যাত্রাটাই সবচেয়ে কঠিন। এখানে আসল কথাটা বলা আছে। মূল চ্যালেঞ্জ একটাই, প্রতিশ্রুতি থেকে প্রমাণে পৌঁছনো। শাসন মানে এমন কিছু করা যা মানুষ রোজকার জীবনে অনুভব করতে পারে। কাগজের পরিকল্পনাকে মাটিতে নামিয়ে আনাই আসল কাজ। আর এই প্রমাণ দেওয়ার প্রক্রিয়ায় মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করাটা এখনকার দিনে সবচেয়ে জরুরি। ভারতে এখন ডেটা সুরক্ষা আইন রয়েছে। কে কার তথ্য কিভাবে ব্যবহার করবে তার জন্য সম্মতির প্রয়োজন। এটা শুধু আইনি বাধ্যবাধকতা নয়, এটা মানুষের প্রতি বিশ্বাসের একটা ভিত্তি। এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, মজুরি, ভোট, দুর্নীতি, প্রতিশ্রুতি, এই সব কিছুর মূলে আছে একটা বিষয়, যাকে বলে পলিটিক্যাল ইকোনমি বা রাজনৈতিক অর্থনীতি। ব্যাপারটা খুব সহজ। রাজনীতি কিভাবে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আর অর্থনীতির অবস্থা কিভাবে রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়, এটাই হলো এর সার কথা। ফালাকাটার ক্ষেত্রে 250 টাকার দৈনিক মজুরির সাথে 3,990 ভোটের যে সম্পর্ক, সেটাই এর সবচেয়ে বড় উদাহরণ। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আজকের এই চরম রাজনৈতিক বিভাজনের যুগে তথ্যনির্ভর একটা সুশাসনের মডেল কি সত্যি সাধারণ মানুষের রোজকার লড়াই আর রাষ্ট্রের প্রতিশ্রুতির মধ্যেকার ফারাকটা মেটাতে পারবে? এর উত্তর দেবে ভবিষ্যৎ। If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with blueprintstrategies.ai at mgr@blueprintstrategies.ai or call 080-420-41602. Purpose Beyond Politics.